সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস মেটাফোর কিভাবে করতে হয় সেইটা তোমাদের আজকে খুব ভালোভাবে দেখাবো। তো এখানে খেয়াল করো, মেটাফোরের বাংলা মানে হচ্ছে রূপক। অর্থাৎ যদি কোনো একটা বস্তু বা প্রাণীর সাথে অন্য কোনো বস্তু বা প্রাণীর তোমার সরাসরি তুলনা করা বোঝায়, সরাসরি তুলনা করা বোঝায় তাকে মেটাফোর বলে। তাকে কি বলে? মেটাফোর বলে। এখন আমি যদি বলি মেটাফোরের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে যে স্ট্রাকচারটা কি। ঠিক আছে, তা স্ট্রাকচারটা চলো আমরা খেয়াল করি যে স্ট্রাকচারটা কেমন হতে পারে। এখানে দেখো স্ট্রাকচারটা হচ্ছে যে তোমার এরকম একটা স্ট্রাকচার আছে, যে মনে করো মেটাফোরের স্ট্রাকচারটা হচ্ছে যে তোমার এখানে দেখো যে মেটাফোরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব। বিভার্ব হচ্ছে আমি যার ওয়াজয়ের, আর এখানে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ। ঠিক আছে, তাহলে কি বললাম যে মেটাফোরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে মেটাফোরের স্ট্রাকচার। এখন যদি এরকম কোনো স্ট্রাকচার তুমি যদি ওই পোয়েমের মধ্যে যদি তুমি কোথাও দেখতে পাও, তাহলে এটা বুঝে নিতে পারবে যে ওইটা হচ্ছে মেটাফোর। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, আমরা দুইটা এক্সাম্পল দেখবো, দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, এখানে খেয়াল করো, যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি যে আলিফ ইজ এ টাইগার। এখানে দেখো আলিফ হচ্ছে একটা বাঘ, তাহলে আলিফকে কার সাথে তুলনা করা হয়েছে? বাঘের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এইখানে হচ্ছে তোমার এটা হচ্ছে একটা মেটাফোর। কেন? কারণ এটা তুলনা করা হয়েছে, তুলনা করা হলে সেটা মেটাফোর হবে। ঠিক আছে, পরে আরেকটা সেন্টেন্স লিখেছি, দেখো যে বুক ইজ এ নলেজ, বই একটা জ্ঞান। তাহলে বইকে কার সাথে তুলনা করেছে? জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। তাই এইটা হচ্ছে একটা মেটাফোর। ঠিক আছে, অর্থাৎ যে লাইনে বা যে সেন্টেন্সে তুলনা করা বোঝাবে সেই সেন্টেন্সটা হচ্ছে তোমার মেটাফোর। ঠিক আছে, সেই সেন্টেন্সটা হচ্ছে মেটাফোর। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো। তাহলে দেখো আমরা যদি মেটাফোর করতে যাই, তাহলে আমাদের মেটাফোর সেন্টেন্সগুলো আগে চিনে নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমার ওই সেন্টেন্সের মধ্যে আমার প্রথম যাকে তুলনা করা হবে, সেটা সেটা হচ্ছে আমার কম্পেয়ারিং পারসন। আর আমি যার সাথে তুলনা করব সেটা হচ্ছে আমার কম্পেয়ার টু। অর্থাৎ আমি যার সাথে তুলনা করব সেটা হচ্ছে আমার কম্পেয়ার টু। ঠিক আছে, তাহলে আমার প্রথম যে অংশটা থাকবে সেই অংশটা যদি আমার পারসন হয়, যদি ব্যক্তি হয় তাহলে আমি কম্পেয়ারিং পারসন দেবো, আর যদি আমার বস্তু হয় সেক্ষেত্রে আমি কম্পেয়ারিং থিংস দেবো। ঠিক আছে, আর বাকি যে অংশটা থাকবে, অর্থাৎ আমি যার সাথে জিনিসটা তুলনা করব বা যার সাথে আমি কম্পেয়ার করব, সেটা হচ্ছে আমার কম্পেয়ার টু। ঠিক আছে, এটা আমাদের মেটাফোরের মধ্যে লিখতে হবে। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা এখানে ছকটার দিকে খেয়াল করি, যে এখানে একটা ছক দেওয়া আছে, দেখো এই ছকের একটা কবিতা দেওয়া আছে, তো এইখানে কবিতাটা দেওয়া নেই, এখানে খেয়াল করো। তাই এখানে দেখো আমরা কয়েকটা লাইন এখানে লিখেছি। এখানে দেখো এই একটা লাইন লিখেছি, এই একটা লাইন লিখেছি, আমরা কয়েকটা মেটাফোরের লাইন লিখেছি। ঠিক আছে, এখানে দেখো, তাহলে আমরা চারটা লাইন লিখেছি। এখানে দেখো, তাহলে আই এম দ্য রিডেল ইন 9 সিলেবল। দেখো এখানে আইটা কার সাথে তুলনা করা হচ্ছে? রিডেলের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, আইটা রিডেলের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমি বলছিলাম যে সাবজেক্ট থাকবে, আর বিভার্ব থাকবে, আর কি থাকবে? তোমার নাউন বা নাউন ফ্রেজ থাকবে, নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এইখানে যেহেতু বক্তা নিজেই, তাহলে কিন্তু এইখানে আমরা যে পার্সন মানে যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে বক্তা নিজেই, অর্থাৎ কবি নিজে। তাহলে এখানে দিতে পারি আমরা স্পিকার, এবং তুলনা করা হচ্ছে রিডেলের সাথে। তাহলে আমাদের রিডেলটা হচ্ছে কি? কম্পেয়ার টু। আর আমি যদি এটা বর্ণনা করতে যাই, তাহলে কি হবে? ডিসক্রাইবিং হার ডিফিকাল্ট সিচুয়েশন ইন প্রেগন্যান্সি, মানে কি গর্ভবতী অবস্থায় যে কঠিন পরিস্থিতি, সেটা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, এখানে পরে খেয়াল করো যে এখানে একটা হাতি, এখানে তোমরা বলতে পারো যে এখানে আমরা মেটাফোর লাইন লিখেছি, বাট এখানে তো মেটাফোরের কোনো স্ট্রাকচার নেই, এটা তোমাদের মনে আসতে পারে। কিন্তু আমি এখানে বলি, শোনো, বিষয়টা হচ্ছে যে এইখানে মেটাফোর আসেনি, কিন্তু আমাদের এটা বুঝে নিতে হবে যে এটা মেটাফোরের মধ্যে বা তুলনা করা বোঝাচ্ছে। যে একটা হাতিকে তুমি নিশ্চয়ই একটা হাতিকে গর্ভবতী মায়ের সাথে তুলনা করেছো, মানে ওই কবিতার মধ্যে গর্ভবতী মায়ের সাথে তুলনা করেছো, তাহলে গর্ভবতী মাটা নিশ্চয়ই আগে, হাতিটা পরে, মানে গর্ভবতী মাকে তুমি হাতির সাথে তুলনা করেছো। তাহলে এখানে অবশ্যই মেটাফোরের স্ট্রাকচারটা আমাদের এখানে পড়িনি, বাট এটা মেটাফোর। ঠিক আছে, কারণ তুমি গর্ভবতী মাকে হাতির সাথে তুলনা করছো। তাহলে এখানে যে গর্ভবতী মা সেটা হচ্ছে স্পিকার, অর্থাৎ বক্তা নিজেই বা কবি নিজেই। আর এইখানে তুমি হাতির সাথে তুলনা করেছো, হাতিটা হচ্ছে আমাদের কম্পেয়ার টু। ঠিক আছে, মানে তুমি যার সাথে তুলনা করেছো। আর এখানে তুমি যদি এর বর্ণনাটা লিখতে চাও বা কারণটা লিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে শোয়িং দি হেভিনেস অ্যান্ড লার্জেস্ট, মানে সবচেয়ে ভারী এবং বৃহত্তম প্রেগন্যান্সি। মানে কি? যখন একজন মা গর্ভবতী হয় তখন তোমার ভারী হয় এবং কি হয়? অনেক বড় সড়ো হয়,
সেইটাকে প্রেগন্যান্সি অবস্থা সেই জিনিসটা এখানে দেখানো হয়, ঠিক আছে? মানে যেটা দেখানো হয় সেটা তুমি অবশ্যই দিবা যে দেখানো হয়, আর যেটা বর্ণনা করা যায় সেটা তুমি অবশ্যই দিবা যে ডিসক্রাইব। এটা আমাদের মনে রাখতে হবে। এখানে খেয়াল করো, তাহলে দেখো যে এইখানে এই সেন্টেন্সটাও কিন্তু আমাদের একইভাবে এখানে মেটাফোর স্ট্রাকচারে কিন্তু আমাদের পড়েনি, বাট আমাদের বুঝে নিতে হবে যে এটা মেটাফোর। এখানে দেখো যে এ মেলন স্ট্রোলিং অন 2-3, এখানে দেখো মেলন স্ট্রোলিং, তাহলে এই মেলন মানে তরমুজ, তাহলে গর্ভবতী অবস্থায় একটা নারীকে বা একটা মেয়ের বা একটা নারীর পেটকে তরমুজে তুলনা করা হয়েছে। তাহলে এখানে দেখো মেলন মানে তরমুজ, তাহলে কিন্তু এখানে এখানে কিন্তু আমার কোনো যে মেটাফোরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে মানিনি, বাট এটা মেটাফোর। কারণ আমাকে বুঝে নিতে হবে যে আমাকে ওই কবির বা লেখকের সাথে আমার এই যে লেখকের পেটের সাথে আমার এই তরমুজের তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমার যে কম্পেয়ারিং যে পার্সনটা হবে সেই পার্সনটা হবে মানে প্রেগন্যান্ট বডি, আর এইখানে যে তোমার কম্পেয়ার যে টুটা হবে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তরমুজ, ঠিক আছে? তাহলে এই প্রেগন্যান্ট বডির সাথে তরমুজের তুলনা করা হয়েছে, তাহলে বডিটা আগে এবং তরমুজটা পরে। বাট এখানে মেটাফোরের নিয়ম না মানলেও এটা আমাদের মানে মেটাফোর ধরে নিয়ে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, তাহলে যেহেতু এটা দেখা যায়, তরমুজটা দেখা যায় এবং পেটটা অনেক মোটাসোটা হয়, এটা দেখা যায়, সেহেতু এখানে আমরা দেবো যে শোয়িং, মানে যেটা দেখা যায় সেটা শোয়িং। শোয়িং দিয়ে সেবা আকৃতি দেখা যায় ফর দ্য ডিউরিং সময় প্রেগন্যান্সি, মানে কি গর্ভবতী অবস্থায় আকৃতিটা দেখা যায়। তো পরে খেয়াল করো যে এখানে পরে হচ্ছে তোমার পর আছে বোর্ডের ডি ট্রেন দে আর নো গেটিং আপ, মানে এই যে গর্ভবতী অবস্থায় যে একজন মা বা একজন নারী সে মানে ট্রেন জার্নির সাথে তুলনা করেছে, মানে সে তার যে জার্নি বা তার ভ্রমণটা ট্রেন জার্নির সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে খেয়াল করো, ট্রেন জার্নির সাথে যে তুলনা করা হয়েছে, তাহলে এখানে একজন মায়ের যে গর্ভবতী অবস্থায় যে ভ্রমণটা, সেই ভ্রমণটার সাথে এখানে ট্রেন জার্নির তুলনা করা হয়েছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমাদের জার্নি মানে প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভবতী অবস্থায় যে ভ্রমণটা, সেই ভ্রমণটার সাথে এখানে কিন্তু ট্রেন জার্নি তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমাদের যে মেটাফোরের যে লাইনটা, সেই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, যে আমাদের মানে কম্পেয়ারিং যে পার্সন, সেই পার্সনে আমরা লিখতে পারি জার্নি অফ প্রেগন্যান্সি, মানে মানে পার্সন অথবা থিংস, মানে ব্যক্তি হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে। যেহেতু এখানে বিষয়, তাহলে আমরা এখানে দিতে পারি জার্নি অফ প্রেগন্যান্সি, মানে কি, মানে ভ্রমণ অবস্থায় যে প্রেগন্যান্সি অবস্থায় ভ্রমণটা, সেটা তুলনা করা হয়েছে কম্পেয়ার টু মধ্যে তুলনা করা হয়েছে, সেটা তুলনা করা হয়েছে একটা ট্রেন জার্নির সাথে, ট্রেনের ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা এখানে ডিসক্রাইবটা বর্ণনাটা দিতে পারি যে হেয়ার কম্পেয়ার টু, এখানে তুলনা করা হয়েছে ডিসিমিলার থিংস ডিউরেশন অফ প্রেগন্যান্সি অ্যান্ড ট্রেন রাইড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ।